মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজির একটা ইতিহাস আছে। এই ইতিহাসটা একটু জানতে চাই। আপনার আজকে একটা সামান্য জ্বর বা একটা আমাশা ইত্যাদি হলে আপনি যে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন 2050 সালে গিয়ে সেই অ্যান্টিবায়োটিকগুলো কার্যকরী হবে না। মানুষের গড় আয়ু কমছে। গড় আরো কমছে। আমি এটা বিশ্বাস করি না। করেন না? না, কেন? এডুকেশন ইজ স্টিল আ প্রিভিলেজ। বিজ্ঞান বোধহয় কোথাও গিয়ে সমস্ত মানুষকে এক জায়গায় এক ছাতার তলায় দাঁড় করাতে পারবে। এবং আমাদের মাস্টারমশাইয়ের একটা কথা বলতেন যে বায়োটেকনোলজি ইজ অ্যাকচুয়ালি অ্যান আমব্রেলা টার্ম। ওই রবীন্দ্রনাথের কথা দিয়ে বলবো, জানার মাঝে অজানাকে করেছি সন্ধান, বিস্ময়। তো এই বিস্ময়টা আমাদের মধ্যে থাক। নমস্কার। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি পডকাস্ট সেশনে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির এই পডকাস্ট সেশনে আরও একবার মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি নিয়ে আমরা এই সেশনটাকে শুরু করতে চলেছি। আর আমাদের সাথে রয়েছেন এসভিউ এই মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের আরও একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর বিদিশা ঘোষ। আর যার কাছ থেকে জানতে চলেছি আজকে আমাদের মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজির ইতিকথা যাকে বলে। প্রথমত সুস্বাগতম আপনাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই পডকাস্টে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমার শুভেচ্ছাও আপনাকে জানালাম। আচ্ছা, আপনার শুভেচ্ছা সাথে নিয়ে আমরা এবার আমাদের কনভারসেশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর প্রথমেই যেই বিষয়টা উঠে আসে মানে একটা জায়গা সেটা হচ্ছে যে মাইক্রোবায়োলজি আমি যেমনটা বলছিলাম শুরুর সময়, মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজির একটা ইতিহাস আছে। হুম, নিশ্চয়ই। মানে আমরা যতই বলি না কেন, এর আগের সেশনে আমরা দেখেছি যে আ আমরা শুনেছিলাম যে তাকে আমরা প্যান্ডেমিক সিচুয়েশন এ আরো একটু বেশি করে চিনেছি। কিন্তু এই সাবজেক্টটা বা এই বিষয়বস্তুটার একটা ইতিহাস, প্রত্যেকটা বিষয়েরই একটা ইতিহাস থাকে। এই ইতিহাসটা একটু জানতে চাই। এটা বলার আগে আমি একটা কথা বলব যে আমাদের স্কুল জীবন থেকে বায়োলজি বা জীববিজ্ঞান যাকে বলি সেই বিষয়টা কিন্তু কিঞ্চিত অবহেলিত। অনেকেই একটা কথা বলে থাকেন বায়োলজি মুখস্থ করার বিষয়। এটা কিন্তু মুখস্থ করার বিষয় প্রথমত নয়। ন আপনি বলেছেন ইতিহাসের কথা, ইতিহাসেও আসবো। ইতিহাসটাও লোকে মনে করে যে সেটাকে বাদ দিয়ে হয়তো কিছু হবে। প্রত্যেকটা বিষয়েরই ইতিহাস আছে। ইতিহাসেরও তো ইতিহাস আছে যেটা আমরা অবশ্যই জানি। ইতিহাসেরও একটা ইতিহাস আছে। তো সেক্ষেত্রেই বলতে গেলে যদি আমরা বায়োলজির কথা বলি বা জীবনবিজ্ঞানের কথা বলি, আমি বলতে চাই সমস্ত ছাত্র এবং ছাত্রছাত্রীদের যারা আছেন যে যারা শুনছেন, আমি সমস্ত দর্শকদের উদ্দেশ্যেই বলতে চাইছি যে আমি ব্যক্তিগতভাবে আজও বায়োলজির ছাত্রী হিসেবে বলছি যে আলাদা করে বায়োলজি বলে কোনো সাবজেক্ট হয় না। বায়োলজি ইজ অ্যাকচুয়ালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অফ আ বায়োলজিক্যাল সেল। মানে যেগুলো সবকিছু এর মধ্যে নিমজ্জিত একদম। রয়েছে। এবং এই বিষয়টিকে হয়তো স্কুল জীবন থেকেই আমাদেরকে মুখস্থের আকারে নিয়ে আসা হয়, কিন্তু এটা মুখস্থ নয়। আমরা যত হয়তো পরবর্তীকালে যে পড়াশুনো করে আমরা জেনেছি, এটার মধ্যে কিন্তু আমরা পদার্থবিজ্ঞান পাচ্ছি, আমরা এর মধ্যে রসায়ন পাচ্ছি, আমরা এটার মধ্যে অঙ্ক পাচ্ছি। এবং আপনি যদি পৃথিবী বিখ্যাত সমস্ত বৈজ্ঞানিকদেরকে দেখেন, তারা কিন্তু যারা পরবর্তীকালে বায়োলজি তথাকথিত কোট আনকোট বায়োলজিক্যাল সায়েন্স যাকে বলি, তাতে যে নোবেল প্রাইজ পেয়েছিলেন তারা প্রত্যেকেই ফিজিসিস্ট নয়, তারা কেমিস্ট। এটা কিন্তু ঠিক। এটা একদম বাস্তব কথা। এবং বায়োলজির যে ইতিহাস বা আপনি যেটা বলছেন জৈব প্রযুক্তি, যেহেতু আমার বিষয় জৈব প্রযুক্তি এবং অণুজীববিদ্যা অর্থাৎ মাইক্রোবায়োলজি, আমি এই বিষয়টা বলতে চাই যে এই বিষয়টা কিন্তু নতুন নয়। হয়তো তাদের কয়েনেজ বা সংজ্ঞা হয়তো আজকে নতুন, বায়োটেকনোলজি এবং মাইক্রোবায়োলজি, কিন্তু তার যে উন্মেষ, তার যে উদ্ভব, এটা আদিকাল থেকে। কেন আদিকাল থেকে? এই যে স্কুল জীবনের কথা বলছি, ফটোসিনথেসিস যেটা দিয়ে আমাদের বায়োলজির
ক্লাস 7-8 আরো ছোট ক্লাসেও যদি বলি, আমাদের জীবনকে আমরা জানছি, জীববিজ্ঞানকে জানছি সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস দিয়ে। সেখানে আমাদের মূল কথা, গাছ কিন্তু তোমাদেরকে জীবন দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে। গাছ পৃথিবীতে এসেছে অনেক পরে। তাহলে এই যে সালোক সংশ্লেষের কথা আমরা পড়েছি, খুব ছোট আ মানে আমরা যখন খুবই ছোট ছিলাম, ধরুন 7-8 থেকেই তো একটা আ যে প্রাথমিক স্তরের জীববিজ্ঞানকে জানা, সেটা আমাদের সালোক সংশ্লেষ দিয়েই আমরা জানছি। সেখানে আমাদেরকে প্রাথমিকভাবেই কিন্তু গাছেদেরকে দিয়েই কিন্তু আমাদের প্রাণকে বোঝানো হয়, বা আমরা জীবনকে জানছি। সেখানে বলা হচ্ছে যে গাছকে বাঁচিয়ে রাখো, গাছকে প্রতিদিন তুমি জল দাও, কারণ গাছই তোমাকে জীবন দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে। এখানে একটা ছোট্ট কথা বলে রাখার দরকার, হুম। যে গাছ এসছে কিন্তু অনেক পরে। আচ্ছা। প্রথম পৃথিবীর বুকে লক্ষ লক্ষ বছর আগে যে প্রাণীটি, যাকে হয়তো চোখে দেখা যায় না, যে অক্সিজেন পৃথিবীর বুকে প্রথম এনেছিল, সেটি কিন্তু একটা অণুজীব, সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া। ইয়েস, ইট ইজ আ ব্লু গ্রিন অ্যালগি। আমরা বলি কেননা অনেকগুলো শ্রেণীবিভাগ আছে মাইক্রো অর্গানিজমের, তার মধ্যে প্রথম হচ্ছে একটি সায়ানোব্যাকটেরিয়া, যে লক্ষাধিক বছর আগে পৃথিবীর বুকে প্রথম অক্সিজেনের উন্মেষ করে। ওকে। এবং পরবর্তীতে আমরা গাছকে দেখতে পাচ্ছি একটা হাইয়ার ইউক্যারিওটিক অর্গানিজম বা একটা উন্নত জীব হিসাবে। সে আসছে অনেক পরে। পৃথিবীর আদিকাল থেকে কিন্তু মাইক্রো অর্গানিজম ছিল। সেই মাইক্রো অর্গানিজমকে আমরা চোখে দেখতে পাইনি। আমাদের একটা বিশ্বাস আছে, যা চোখে আমরা দেখি তাকেই আমরা তাকেই আমরা বিশ্বাস করি। টু সি ইজ টু বিলিভ। তো এই বিলিভ অনেক পরে এসেছে। অনেক, অনেক পরে আমরা জানতে পেরেছি। সেই সময় হয়তো আমাদের দেশে, যেহেতু আমরা তৃতীয় বিশ্বের মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ, আমাদের বিজ্ঞান চর্চাটা হয়তো নানা কারণে, আপনি বলতে পারেন আমাদের আ অনেক ইতিহাসের মধ্যে দিয়ে আমরা গেছি। আমরা ঔপনিবেশিকতার মধ্যে দিয়ে গেছি। তারা তো ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমাদের দেশে বিজ্ঞান চর্চা একটা সময় সূতিকাগৃহে ছিল। সেখান থেকে যখন আসছে, তখন মানুষ অণুজীব সম্বন্ধে জেনেছে অনেক পরে। আপনি হয়তো দেখেছেন যে আমরা বিভিন্ন যে সাহিত্যের মধ্যে দেখেছি, শরৎচন্দ্রের গল্পই আপনি ধরুন, গ্রাম কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে গুটি বসন্তে। একদম। কিন্তু সেই সেই রোগ রোগ পাওয়া যায়। নির্ণয় করা একটা সময়ে সম্ভবই হয়নি। হুম। কারণ বিজ্ঞানের যে উন্মেষ, সেটা কোথাও গিয়ে সম্ভবপর হয়নি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে। ঠিক। 1857 সালে যখন লুইস পাস্তুর গাজন বিষয়ক বা ফার্মেন্টেশন বিষয়ক আ তার ল্যাবে এক্সপেরিমেন্ট করছেন, পরীক্ষা করছেন, সেই সময় ভারতবর্ষ একটা বিদ্রোহ দেখছে, এটা সেপাই বিদ্রোহ দেখছে হ্যাঁ। সেই সময় দাঁড়িয়ে। মানে দুটো বা অবস্থাই একদম দুটো মানে অবস্থান সিচুয়েশন একদমই এক। একদমই এক। সুতরাং সেখানে জীববিজ্ঞান, মানুষের জীবন মানে সেখানে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। সেই সময় আমার ভারতবর্ষের অবস্থা। সেই ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে আজকে আমরা জৈব প্রযুক্তি, অণুজীববিদ্যার চর্চা করছি। আমার কাছে যদি বলেন বিবর্তনই হচ্ছে বেঁচে থাকার অন্যতম বিষয়, আজকে আমরা অনেক বড় বিবর্তনের মধ্যে দিয়ে এসেছি। সেটাও আবার ধাপে, ধাপে। সেটাও ধাপে, ধাপে। আ আমরা যেটাকে বলছি যে স্লো বাট স্টেডি। হুম। তো সেই জীববিজ্ঞান বা আমি জৈব প্রযুক্তির, আপনি ইতিহাসের কথা বলছেন। আমি লক্ষাধিক বছর আগে আমি অক্সিজেনের উন্মেষের কথা বলছি। এবার যদি বলি, জীববিজ্ঞানের মধ্যে অণুজীববিদ্যা এবং জৈব প্রযুক্তি আলাদা দুটো বিষয় নিয়ে আমাকে যদি বলতে বলা হয়, দুটোই কি এক? এক হয়ে গিয়েও কোথাও আলাদা। কিরকম? কেন? আমি প্রথমে জৈব প্রযুক্তির কথায় আসি, বায়োটেকনোলজির কথা বলি। একদম। It is actually engineering a microorganism, or engineering microorganism বলবো না, engineering a biological specimen or biological organism। অর্থাৎ মানুষের কল্যাণকারী কোনো একটি বিষয়কে যদি আমার তৈরি করতে হয়, যা কিনা একদম প্রকৃতিগতই হবে,
প্রকৃতিগত যে একটা গাছ দেখতে পাচ্ছি আমি, বা আমি ধরুন ধরুন আপনি যে খাদ্য খাচ্ছেন, সেই খাদ্য যে গ্রহণ করছেন, সেই রকমই যদি একটা জিনিস আমি নিজে তৈরি করতে চাই, তাহলে সেটা আমি কিভাবে তৈরি করব? আমাদের সবসময় আ ওই যে বলি না, ঈশ্বরকে চ্যালেঞ্জ করা, প্রকৃতিকে চ্যালেঞ্জ করার একটা উদগ্র বাসনা থাকে। একজন বৈজ্ঞানিকেরও যে উদগ্র বাসনা থাকে যে কোথাও গিয়ে আমি একটা নেপথ্যে ঈশ্বর হব। জৈব প্রযুক্তি হয়তো সেটাই কোথায় একটা প্রমাণ করে। যে সেখানে আর্টিফিশিয়াল মিনস দিয়ে, আর্টিফিশিয়াল মিনস এখানে বলছি কারণ আমি কিন্তু কোনোভাবে এই যে বস্তুটাকে বানাবো সেটা প্রকৃতির মধ্যে নেই বা প্রকৃতিতে আছে, তার আ যে এফিশিয়েন্সি আমি বলি না কেন বা তার যে উৎপাদনের হার, তার থেকে যদি আমি বেশি উৎপাদন করতে পারি, তাহলে সেখানেই তো ঈশ্বরের ওপর আমি কলম চালিয়ে দিলাম। আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। সারা বিশ্বজুড়ে যে ক্রমবর্ধমান জনসংখ্যা, আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে পড়ে সেখানে খাদ্যের। ঠিক। এবং নব্যপলীয় যুগ থেকে নিওলিথিক যে এজ, সেই সময় থেকেই খাদ্য উৎপাদনের হার বৃদ্ধি করার একটা চেষ্টা মানুষের মধ্যে বরাবর। চলে আসছে, বরাবরই চলে আসছে। জৈব প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা এই খাদ্য উৎপাদনের হারকে আমরা বাড়াতে সক্ষম হয়েছি। কিভাবে? আপনি এম.এস. স্বামীনাথনের নাম শুনেছেন। এই যে গ্রিন রেভলিউশন হয়েছে আজকে ভারতবর্ষের বুকে, সেটা জৈব প্রযুক্তির আ হাত ধরেই আ সম্ভবপর হয়ে। অবশ্যই সবুজ বিপ্লব। এবার এখানেই আসে একটি লিভিং অর্গানিজম, অর্থাৎ একটি জীবের অংশগ্রহণ। আচ্ছা। যেখানে একটি জীব, আমরা জানি যে তার কিছু গঠনগত বৈশিষ্ট্য রয়েছে, তার আভ্যন্তরীণ যে বস্তু তাকে বাঁচিয়ে রাখার সক্ষমতা যোগায়, সেটি হলো তার ডিএনএ। এই ডিএনএ ম্যানিপুলেশনের ওপর বা এই যে ডিএনএ তার কাটাকুটির ওপর নির্ভর করে, সেই জীব কিভাবে তার উৎপাদনের হার, তার কার্যকারিতা সেটা বৃদ্ধি পাবে না তার বৃদ্ধি পাবে না। আমি যদি সহজভাবে বলতে যাই, তাহলে একটি কোষের ডিএনএর যে আ ন্যাচারাল পারফরম্যান্স, সেই ন্যাচারাল পারফরম্যান্সের একটা বৃদ্ধি ঘটাতে পারে জৈব প্রযুক্তির বিদ্যা। এবং এইভাবেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল অর্গানিজম তৈরি করেছি। আপনি সুকুমার রায়ের কবিতার কথা পড়েছেন, সেখানে হাসছিল সজারু ব্যাকরণ মানে না, হয়ে গেল হাঁসজারু কেমনে তা জানি না। আপনি পৃথিবীর বুকে যে হাইব্রিড অর্গানিজমের কনসেপ্ট দেখছেন, এটা এনেছে জৈব প্রযুক্তি। কিন্তু সেটা কি আ ফলাফল ভালোর দিকে রয়েছে না খারাপের দিকে? আমি ভালোর দিকের কথাটাই আগে প্রাথমিকভাবে বলব। কারণ প্রথমেই আমি বললাম যে খাদ্য নিরাপত্তার যে প্রাথমিক স্তর, যে যে এই ক্রমবর্ধমান জনসংখ্যা, তার মুখে খাদ্য তুলে দেওয়া যে একটা বিশাল বাজি, সেটাকে কিন্তু আজকে জৈব প্রযুক্তি না থাকলে সেটা সম্ভবপর হতো না। জৈব প্রযুক্তি আজকে এনেছে সিঙ্গল সেল প্রোটিনের কনসেপ্ট। প্রত্যেকটা অন্তজ শ্রেণীর মানুষ যারা আজ বিভিন্ন কারণে হয়তো আ একটা প্রোটিন, আপনি যদি আজকে বাজার দর সম্বন্ধে হয়তো আপনার ধারণা রয়েছে, সেখানে প্রোটিন কিন্তু আজও কোনো একটি শ্রেণী সম্মুখভাবে ভোগ করছে। তাহলে সেই সিঙ্গল সেল প্রোটিনকে সাধারণ সমস্ত মানুষদের কাছে পৌঁছে দিতে পেরেছে জৈব প্রযুক্তি। এটা যদি বিপ্লব না হয়, তাহলে বিপ্লবটা আর কিসের হলো? না, এটা তো একদমই বাস্তব কথা আপনি বললেন যেটা এবং সেখানেই যে প্রথম ম্যানুপুলেটিং অর্গানিজম অংশগ্রহণ করে, সেটা হলো একটি অণুজীব, সেটা হলো একটি মাইক্রোব। এবং সেই মাইক্রোবের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেই কিন্তু আমরা দেখতে পাবো যে জৈব প্রযুক্তির প্রাথমিক স্তরের যাবতীয় যা পরীক্ষা, সেটা কিন্তু নির্ভর করে। আপনি হঠাৎ করে একটি অন্য প্রাণীর ওপর আ পরীক্ষা করার আগে আপনাকে কিন্তু বেছে নিতে হবে একটা পাইলট স্কেলের অর্গানিজম, সেটা কিন্তু একটা মাইক্রো অর্গানিজম। এবং সেখানেই কিন্তু
একটা ক্রসটক যদি বলি, একটা মেলবন্ধন যদি বলি, সেটা ঘটাচ্ছে অণুজীববিদ্যা এবং জৈব প্রযুক্তি। একটা বিস্তর সম্পর্ক আমরা পেলাম, এই মাঝখানে জানতে পারলাম। এবং এখানেই আপনি এর সাথেই সংযোজন যদি করি আমি, তাহলে আ এই যে অণুজীব, এই যে অণুজীবের যে প্রত্যেকটা মুহূর্তে যে এই যে পারিপার্শ্বিক প্রক্রিয়াকরণ যদি বলা যায়, পর্যায়ক্রমে তার প্রক্রিয়াকরণ। সময়ের সাথে, সাথে সময় পেরিয়েছে। প্রাগৈতিহাসিক সময় থেকে আজকে তৃতীয় বিশ্বে আমরা চলছি। এই সময় এই অণুজীবের যে প্রকারভেদ বা প্রক্রিয়াকরণ, সেটা কিভাবে প্রকারভেদ যদি বলেন, আমি সাধারণ যে মানুষ যেরকমভাবে বুঝবে, আমরা মাধ্যমিকের বই থেকেই যদি তুলে আনি যে আমরা ব্যাকটেরিয়াতে আমরা বিভাজন করছি, আমরা ভাইরাসে বিবর্তন করছি, আমরা ছত্রাকে বিভক্ত করছি। একটি মানে অণুজীবদের যদি আমি প্রাথমিক স্তরে বলি, এইটুকুনি আমি বলছি, যাতে আমার যারা ছাত্রছাত্রীরা শুনছেন বা যে মানুষ আজকে হয়তো তার নিত্য নৈমিত্তিক কাজ করতে মানে ব্যস্ত রয়েছেন, তিনি যখন এই পডকাস্টটি শুনছেন তারা হয়তো বুঝতে পারবেন যে মূলত আমরা যে মাইক্রো অর্গানিজমের কথা বা অণুজীবের কথা বলছি, বা যে ভাইরাসের কথা প্রত্যেকদিন শুনে শুনে তিনি ক্লান্ত হয়েছেন কোভিড দিনগুলিতে, তারা আদতে কোথায় দাঁড়িয়ে আছে। তারা এই প্রাথমিকভাবে আমরা ৩ টে শ্রেণীতে ভাগ করছি। কিন্তু আকার ভেদে, প্রকার ভেদে, তার শারীরবৃত্তীয় বিভিন্ন প্রভাবে তারা হয়তো আলাদা। আগে বিভক্তিকরণগুলো একটু শুনি। ব্যাকটেরিয়া যদি আপনি বলেন, তাহলে তাদের যে ডাইমেনশন, তাদের যে সাইজ এবং ভাইরাসের সাইজ, তাদের মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি যদি একটা ছাঁকনি নেন, একটা ছাঁকনি এমন হচ্ছে যে চাটা আটকে যাচ্ছে, চাটা আর বাদবাকি যে আপনার লিকারটা সেটা পড়ে যাচ্ছে। আপনি যখন একটা ব্যাকটেরিয়াকে এরকম সেটা এই যে ছাঁকনিটা আপনি যেই তার ছিদ্র বড় হয়ে যাচ্ছে, চায়ের পাতাটি ঢুকে যাচ্ছে। ব্যাকটেরিয়ার জন্য হয়তো আপনি একটা ফিল্টার তৈরি করলেন, আপনার বাড়ির যে জলের ফিল্টারটা, সেখানে আপনি দেখতে পাবেন, আপনি যদি জলের মধ্যে, আজকে আমরা জানি যে জলের মধ্যে বিভিন্ন ধরনের অণুজীব থাকতে পারে, মূলত ব্যাকটেরিয়া, যেটা খাবার জন্য ধরা যাক আমাশা ইত্যাদি রোগগুলি হচ্ছে। তো সেইটাকে ধরা যাক আমি ছেঁকে বার করছি, তাহলে সেটাকে ছাকার জন্য একটা এমন আমার ছাঁকনির প্রয়োজন, এমন একটা ফিল্টারের প্রয়োজন, যার সাইজ হবে কিরকম যে সেটা ব্যাকটেরিয়াকে ধরে রাখতে সাহায্য করবে। সেটা গলে পড়ে যাবে না। ব্যাকটেরিয়াটা তার থেকে গলে পড়ে যাবে না। সুতরাং তার ছিদ্রটা ঠিক কত হবে সেটা আমরা ভালো করে জানি। কিন্তু সেই একই ছাঁকনির মধ্যে দিয়ে যদি আমি বলি ভাইরাস কি গলতে পারবে? আমি বলব হ্যাঁ, ভাইরাস গলতে পারবে। তার মানে সংযোজন এবং বিয়োজন পারিপার্শ্বিকভাবে রয়েছে। ভীষণভাবে, এবং এই সাইজের ডিফারেন্স যদি বলেন, তাহলে ভাইরাস কিন্তু ওই ফিল্টারের মধ্যে দিয়ে পাস করে যেতে পারে, তার সেই সক্ষমতাটা রয়েছে। এবং আপনি এইজন্যে দেখবেন ভাইরাস ঘটিত যে রোগগুলি আমাদের হয়, সেটি অনেক বেশি মারাত্মক হয়। একদম। এবং বর্তমান সময়ে সেটি বেশি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। পারিপার্শ্বিক দিক দিয়ে ব্যাকটেরিয়াও যে হচ্ছে না হচ্ছে, বা ব্যাকটেরিয়ার অন্য ধরনের যে রোগগুলো আমরা আরো বেশি করে, আমি বলছি ২০৫০ এর মধ্যে আপনি যদি আন্তর্জাতিক স্তরের যে বিভিন্ন গবেষণাপত্রগুলি রয়েছে এবং WHO যা আমাদেরকে প্রেডিকশন দিচ্ছে, যা ভবিষ্যৎবাণী করছে, ২০৫০ সালের মধ্যে আপনার আজকে একটা সামান্য জ্বর বা একটা আমাশা ইত্যাদি হলে আপনি যে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, ২০৫০ সালে গিয়ে সেই অ্যান্টিবায়োটিক গুলো কার্যকরী হবে না। এই যে একটা রেজিস্ট্যান্স, আপনার বডি কিন্তু ক্রমাগত একটা প্রতিরোধের মধ্যে দিয়ে যাচ্ছে। বডির মধ্যে যে রোগগুলি হচ্ছে, সেই রোগগুলি কিন্তু যে আ কনভেনশনাল অ্যান্টিবায়োটিক গুলো খেয়ে আপনার শরীর কিন্তু রেসপন্ড করতো। অর্থাৎ যে রোগটা হচ্ছে সেই রোগটাকে বাঁচাতো। ২০৫০ সালে গিয়ে সেই ওষুধগুলো আর কার্যকরী হবে না। কারণ ব্যাকটেরিয়া গুলো ওই অ্যান্টিবায়োটিক আর রেসপন্ড করছে না। আচ্ছা, সুতরাং এই সব দিকেই ভাবনা চিন্তাটা আমরা করছি। আমরা শুধু ভাইরাস নিয়ে ভাবলে এটা এখন এটা চলবে না এটা কিন্তু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আরো একটা কথা যেটা উঠে আসে এর সাথেই, সেটা হচ্ছে যে কোষ নষ্ট হয়ে যাওয়া, সেল ডেস্ট্রয়েড, এই কথার সাথেই সংযোজিত হয় যেটা। কোষ কি সত্যি নষ্ট হয়ে যায়? হ্যাঁ। বা কোষকে কি পুনরুদ্ধার করা সম্ভব? আহ বেশ গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করলেন। কোষের যেই নষ্ট হয়ে যাবার কথা,
সেটা নরমাল হতে পারে। আমি নরমাল এবং অ্যাবনরমাল দুটোই বলছি আপনাকে। আমি যদি বলি নরমাল হয়, তাহলে আপনি দেখতে পাবেন আ যদি শীতকালের ক্ষেত্রে আপনার প্রত্যেকদিন গায়ের চামড়া কিছুটা খসখসে হয়ে যাচ্ছে এবং উঠে যাচ্ছে। ঠিক। এটা কিন্তু তাতে কিন্তু আপনার খুব ক্ষতি হচ্ছে না। আপনি কোনটা ময়েশ্চারাইজার লাগাচ্ছেন, আবার সেটা একটা নরমাল ভাবে আপনি পার্থক্য করছেন বা আমাদের এই ঋতুতে পরিবর্তনের জন্য বা আমাদের ভৌগোলিক অবস্থান যেই পরিবর্তন হচ্ছে, আমাদের স্কিন শুকিয়ে যাচ্ছে বা যাই হোক আমাদের কিছু কোষ সেক্ষেত্রে নষ্ট হচ্ছে, এটা সেটা স্বাভাবিক প্রক্রিয়া। শরীরের মধ্যে আপনি দেখবেন ১২০ দিনের পরে আপনার যে লোহিত রক্তকণিকা বা আরবিসি সেটি কিন্তু তার নরমাল প্রক্রিয়ায় কিন্তু নষ্ট হচ্ছে। কিন্তু হঠাৎ করে আজকে আপনি আপেল কাটতে গিয়ে হাতটা কেটে ফেললেন। হুম। সেটা কিন্তু এটা আপনার আপনি নিজে কেটে ফেললেন, আপনার অসাবধানতাবশত কেটে ফেললেন বা কোথাও আজকে আপনি গেলেন, আপনার হাত কোনো একটা ধারালো বস্তুতে কেটে গেল। তাহলে সেই যে সেটাও কিন্তু কোনো প্রকার আপনার হাতের যে ত্বক সেটা কিন্তু কোনোভাবে আহত হলো। সেই জায়গাতে কিছুদিন পরে আবার দেখবেন একটা নতুন কোষ জন্ম নিচ্ছে। এবং সেখানে একটা হলুদ কালারের একটা প্রভাব দেখা যায়। একটা হালকা হলদেটে কোন রকমের। সেটা আমাদের মানে হিলিং প্রসেস বা আপনার আস্তে, আস্তে শুকোনোর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন আপনি আ বিভিন্ন ধরনের কালারেশন এর মধ্যে দিয়ে স্কিন যাচ্ছে সেটার আমি প্রসঙ্গে গেলাম না। আপনার প্রশ্নে যেটাতে আসছি সেটা হচ্ছে কোষ নষ্ট হয় কি স্বাভাবিক প্রক্রিয়ায়? হ্যাঁ, স্বাভাবিক প্রক্রিয়াতে নষ্ট হয়। সেটাকে আমরা বলি অ্যাপোপ্টোটিক পাথওয়ে। এবং আরেকটা যেটা হয় সেটাকে আমি আমি একটা নেক্রোটিক পাথওয়ে, যেটা হচ্ছে ধরুন আপনি অসাবধানতাবশত কেটে ফেললেন আপনার হাতটা। সেখানে কিন্তু যে সময় মনে রাখতে হবে প্রত্যেকটা কোষের একটা নির্দিষ্ট আয়ু আছে, একটা লাইফ স্প্যান আছে। প্রত্যেকটা কোষের একটা নির্দিষ্ট আয়ু রয়েছে। এটা সেই সাধারণভাবে বলা যায় কত বছর? সেটা কিন্তু সেল টু সেল ডিপেন্ড করবে। আচ্ছা, বেশ। সেল টু সেল ডিপেন্ড করবে। আপনাকে আরবিসির কথা বললাম ১২০ দিন। আপনি যদি WBC দেখেন তার একটা দিন হবে। আপনি যদি প্লেটলেট বা অণুচক্রিকার কথা বলেন, তার কিন্তু আরেকটা সময় হবে। তাহলে প্রত্যেকটা সেল তার আ কিন্তু আলাদা, আলাদা কিন্তু আয়ু রয়েছে। কিন্তু তারা তাদের থাকা না থাকা কিন্তু পুরোটাই একটা অর্গানাইজেশন এর মতো হচ্ছে। কেউ যেন একটা অলক্ষ্যে দাঁড়িয়ে তাদেরকে বলছে, "এবার তোমার চলে যাওয়ার সময় হয়েছে, তুমি চলে যাও।" সেই জায়গাতে আবার হয়তো নতুন করে কোষ আসছে। এই যে কোঅর্ডিনেশনটা, এই যে আমরা যেটাকে বলি পরিচালনাটা, সেটা যখন ব্যাহত একটা সময় হয়ে যায়, তখন সেখানে কর্কট রোগ বা ক্যান্সার যাকে আমি বলি, সেখানে সেই ক্যান্সার কিন্তু জন্ম নেয় শরীরে, বাসা বাঁধে। বাহ! কি সুন্দর আপনি একটা ব্যাখ্যা তুলে ধরলেন আমাদের সামনে। সত্যি এটা অজানা ছিল। কিন্তু শুরুর দিকে আমরা যখন শুরু করেছিলাম আমাদের এই সেশনটা, পডকাস্টটা, তখন যে কথাটা অধরা থেকে গেল, আপনার কাছ থেকে জানা হলো না যেটা, সেটা হচ্ছে যে বিষয়টা উৎক্ষেপণ হয়েছিল। এই যে আপনি বললেন যে জীবন বিজ্ঞান বা এই যে বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি, এটা কিন্তু এই বায়োটেকনোলজিটা আদতে কিছু নয়। আপনি যেটা বললেন আপনার কথা মতন। কিন্তু এর মধ্যে অনেক কিছু সংযোজিত রয়েছে। না, বায়োটেকনোলজি কিছু নয় আমি বলতে আমি বোঝাতে চাইছি এর মধ্যে সমস্ত কিছুই নিহিত আছে। এই নিহিতটাই জানতে চাই। হ্যাঁ, নিহিত বলতে আমরা এখানে একটি মডেলকে চুজ করে নিচ্ছি। আ সেটা হতে পারে একটি গাছ, সেটা হতে পারে আমার আপনার মতো একটা প্রাণী, একটি ছোট ইঁদুর হতে পারে এবং হতে পারে একটি অণুজীব। সেটার মধ্যে দিয়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের এই যে আমরা বলছি কোষের মধ্যে মানে আমরা সেখানে কাটাকুটিটা করছি। সেই কাটাকুটিটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং করাটাকেই আমরা বলছি জৈব প্রযুক্তি। আমরা ইঞ্জিনিয়ারিং করছি একটা জিনিস। একটা যেমন আমরা যদি একটা ছোট মেশিন বানাতে চাই, তার দিয়ে যেরকম কারুকারি করে একজন ইঞ্জিনিয়ার, একজন মিস্ত্রি। তো আজকে আপনি জৈব বিজ্ঞানের একজন মিস্ত্রি হিসেবেই আপনি আমাকে ধরতে পারেন। বা যারা আজকে জেনেটিক ইঞ্জিনিয়ার, তিনি একজন মিস্ত্রি যার কিন্তু মডেল হচ্ছে একটা বায়োলজিক্যাল অর্গানিজম। তার মধ্যে উৎপাদন ক্ষমতা, তার বিভিন্ন যে ন্যাচারাল ফেনোমেনন বা আমি যদি বলি প্রাকৃতিক গুণাগুণ তার যা আছে, তার থেকে কিছুটা পরিমাণে তার এফিসিয়েন্সি বাড়ানো, তার সেই উৎপাদনের হার বাড়ানোর যে বিদ্যা, সেটাই জড়িত যুক্ত। আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন বিষয়গুলো এবং এই যে আ ঠিক আগেই
এই জৈব প্রযুক্তি জানার আগে যে আপনি বললেন যে কোষ নষ্ট হয়ে যাওয়া এবং ক্যান্সারের সম্ভাবনা প্রবণতা বিকাশ করে। এই ক্যান্সারের জায়গাটা বর্তমান সময়ে বৃদ্ধি প্রচুর পরিমাণে পাচ্ছে এবং এই জায়গাটায় প্রচুর পরিমাণে দেখা যায় যে ব্লাড ক্যান্সার এবং তার থেকে বড় কথা হচ্ছে যে আমাদের পেটের মধ্যে প্রচুর আ ক্যান্সারের আ এলিমেন্টস পাওয়া যাচ্ছে। এই বিষয়গুলোতে জৈব প্রক্রিয়াকরণের কি ব্যাখ্যা রয়েছে বা জৈব প্রক্রিয়াকরণের কতটা আ গুরুত্ব রয়েছে? দেখুন, ক্যান্সার নিয়ে যদি আপনি বলতে চান, প্রথমতই হচ্ছে যে উৎসটা সম্বন্ধে আমাদের জানতে হবে যে ক্যান্সার যদি আমরা দেখি, তাহলে সেটা কিন্তু শহর কেন্দ্রিক মানুষদের ক্ষেত্রে সবচেয়ে বেশি উঠে আসছে। সেখানে দাঁড়িয়ে আমি কেন সোর্সের কথা আপনাকে বললাম বা উৎসের কথা কেন বললাম, আমাদের জীবনযাত্রার ওপর কিন্তু ক্যান্সার রোগের সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি হয়ে যায়। ঠিক। আমরা কিরমভাবে যাপন করছি আমাদের প্রত্যেকটা দিন, সেটার উপরে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেখানে দাঁড়িয়ে আমাদের প্রতিদিনকার ব্যবহৃত যে বস্তুগুলো রয়েছে, সেখান থেকে সেইগুলি মূলত হয়তো প্লাস্টিক, মূলত হয়তো এমন কিছু কেমিক্যাল, সেগুলোর একটা অল্টারনেটিভ খোঁজা, একটা বিকল্প খোঁজার রাস্তা হয়তো জৈব প্রযুক্তি। কারণ সেটা আমরা সেই বিষয়গুলো দিয়েই কিন্তু আমরা যে কেমিক্যাল রুটগুলো রয়েছে, আমরা সেগুলোকে কিন্তু আমরা অ্যাড্রেস করতে পারি। যেমন আমি একটা আপনাকে সহজতর মানে আ উদাহরণ যদি দিতে পারি, আমরা বিভিন্ন কীটনাশক ব্যবহার করি। আমরা যখন ধরুন শস্য উৎপাদন করছি, এবং যেহেতু আমি বললাম খাদ্য সংকট অনেক বেশি, আমরা প্রচুর উৎপাদন চাই। সুতরাং আমরা বারবার করেই চাষের কাজে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এবং কীটনাশক ব্যবহার করি। হুম, করছিও। করছি। এবং কীটনাশক আমাদের কিন্তু বারবারই করে, তার মানে খাদ্যের মধ্যেও চলে আসছে এবং শরীরের মধ্যে কি আমূল পরিবর্তন ঘটাচ্ছে, কি পরিমাণ আ মানে একটা এনভায়রনমেন্ট তৈরি করছে, একটা পরিবেশ তৈরি করছে, যেটা ভীষণই কিন্তু অনুকূল একটা ক্যান্সার হওয়ার জন্য। এই বিষয়ে আপনার সাথে আমি সহমত পোষণ করব। কারণ হচ্ছে এর আগেরই এগ্রিকালচার নিয়ে একটা পডকাস্ট সেশন। সেই পডকাস্ট সেশনে একজন বলছিলেন, একজন বিশেষজ্ঞ বলছিলেন এই বিষয়টা নিয়ে কথা প্রসঙ্গে, আর্সেনিক খাবারের মধ্য দিয়ে প্রবেশ করছে। একদম। ফসলের মধ্য দিয়ে প্রবেশ করছে। আমরা জল থেকে আর্সেনিক যে আর্সেনিক জলটা ব্যবহার করা হচ্ছে সেটা প্রবেশ আর্সেনিক করছে। এর ছাড়াও যে হেভি মেটাল গুলো রয়েছে, ক্রোমিয়াম, ভীষণভাবে আমাদের শরীরের মধ্যে জলের মাধ্যমে আমাদের যে জলদূষণ, সেটাকে আমরা মানে জলদূষণের যে হার, সেটাকে আমরা কমাবার চেষ্টা অনেকভাবেই করছি। কিছু ক্ষেত্রে হয়তো সফল হচ্ছি, কিছু ক্ষেত্রে সফল হচ্ছি না। মাটির প্রচুর পরিমাণে দূষণ হচ্ছে এবং মাটির দূষণের অন্যতম কারণ হচ্ছে বিভিন্ন কীটনাশক যে আমরা ব্যবহার করছি, সেটার কারণেই মাটির দূষণ হচ্ছে এবং পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি এই দূষণ গুলিরই কিন্তু প্রভাব উল্টে বুমেরাং হয়ে আমাদের উপর এসে পড়ছে। একদম। এবং রিসাইকেল এন্ড সেটাতে পদ্ধতি। আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের যে ক্ষতি, সে ক্ষতিটা হয়ে যাচ্ছে আমাদের অজান্তেই। যখন হচ্ছে তখন সেটা হয়তো আমাদের চিকিৎসার বাইরে চলে যাচ্ছে। হয়তো চিকিৎসা করার কোনো অবস্থান সেখানে থাকছে না, অবকাশ থাকছে না। সেখানেই কোথাও আমরা জেনেটিক ম্যানিপুলেশন কে লাগিয়ে, এখনো এটা গবেষণার মধ্যে রয়েছে। আমরা প্রতিদিনই আমাদের একটা স্বপ্ন বলতে পারেন প্রত্যেকটা বায়োটেকনোলজিস্টের, যে আমরা আগামী দিনে ক্যান্সারকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাতে পারবো হুম। এবং সেই বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাতে পারবো যে আজকে যে কারণে কোষ অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে, সেই কোষ অনিয়ন্ত্রিত যাতে না হয়ে যায়, তো সেই রেড সিগন্যালটা দেবে হচ্ছে একজন জৈব প্রযুক্তি নিয়ে যে কাজ করছে সে। এবং সেটার জন্য বিভিন্ন পরীক্ষা আজও আমরা করে যাচ্ছি, নিরন্তর করে যাচ্ছি। কতটা সফল হচ্ছি জানি না। আগামী দিনে এর উত্তর হয়তো আমরা দিতে পারবো। এটাই আশা রাখি। অবশ্যই আমরা সেটাই তো চাই যে আমরা ক্যান্সারের মতন রোগকে, কর্কটের মতন রোগকে আমরা বৃদ্ধাঙ্গুল দেখাই। আর এরই সাথে আরো একটা প্রশ্ন উঠে আসে। সেটা হচ্ছে আমরা ক্যান্সার যদি শুনলাম, ক্যান্সারের বিষয়ে জানলাম, তার সাথে আরো একটা সংযুক্ত বিষয় হচ্ছে যে এই যে প্রাণীবিদ্যা, প্রাণীবিদ্যার যদি বিষয়টায় আসি, আ
এখন মানুষের বা মানুষের জীবনের ক্ষেত্রে যদি দেখি, জীবন বিজ্ঞানের জায়গায় যদি এসে, মানুষের গড় আয়ু কমছে। গড় আরো কমছে? কমছে। আমি এটা বিশ্বাস করি না। করেন না? না। কেন? দেখুন আমাদের যে পূর্বজরা যারা ছিলেনই, হুম। তারা যে সময় মারা যেতেন, এখন যদি আপনারা আমরা যদি দেখি আমাদের বাড়িতে যদি কোনো আ বৃদ্ধ মানুষ থাকেন, তারা যদি কোনো দুরারোগ্য রোগে পড়েন, যেমন আমি ধরছি মধুমেহতে বা ডায়াবেটিসে প্রচুর লোক আগে ধরা পড়লেই মারা যেতেন কিডনি ফেল করে। ডায়াবেটিস হয়ে, হার্ট অ্যাটাকে মারা যেতেন। আপনি হার্ট অ্যাটাকের এখন কিন্তু যদি রেট দেখেন অনেক কমে গেছে। এবং সেটি হয়েছে কারণ জীবনদায়ী যে ওষুধগুলো এখন বাজারে আমরা পাই কতটা মানে সর্বসাধারণের জন্য সে কতটা ওষুধ পাই সেটার তর্কে আমি যাচ্ছি না। কিন্তু বাজারে আছে। মানুষ কিন্তু বা আমরা অনেক আ আগে যে গড় আয়ু ছিল আপনি ধরুন ৫০-৬০ আমি ধরলাম। সেটা আজকে বেড়ে ৭৫ ৮০ এই জায়গায় দাঁড়িয়ে গেছে। সুতরাং আপনি যে বললেন যে আমি দেখছি মানুষের আয়ু কমছে, আমি কিন্তু এটার সাথে আমি অন্তত সহমত পোষণ করতে পারলাম না। কারণ যে পরিমাণ জীবনদায়ী ওষুধ এসেছে আজকে বাজারে, আপনি ইনসুলিনের কথাই যদি দেখুন না কেন, আজকে যে পরিমাণ ইনসুলিন রেজিস্ট্যান্স এখন হচ্ছে এবং সর্বশ্রেণীর মানুষের ক্ষেত্রে হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। সেই ধরনেরই সেই ইনসুলিন রেজিস্ট্যান্স কে কিন্তু মানে রোধ করে দিচ্ছে কিন্তু বাজারে আসা প্রচুর ধরনের ওষুধ। আপনি একজন মহিলার শরীরেও দেখবেন ইনসুলিন রেজিস্ট্যান্স হবার জন্য শহর কেন্দ্রিক মানে মহিলাদের ক্ষেত্রে পিসিওএস এর টেনডেন্সি অনেক বেড়ে গেছে। কিন্তু পিসিওএস এর কিন্তু যে চিকিৎসা, সেই চিকিৎসাও কিন্তু একই রকম সমান্তরাল গতিতে এগোচ্ছে এবং সেখানে কিন্তু আপনি দেখবেন কিছুদিন আগেই সচিন টেন্ডুলকারের মেয়েই বলেছিল যে তিনি একদম নির্মূল হয়ে গেছেন পিসিওএস এর। হুম। সেটা কিভাবে সম্ভবপর হয়েছে? আজ থেকে ৫ বছর আগেও যদি আমি এই যে এই বিষয়টা নিয়ে যদি বলতাম মহিলারা ভয় পেয়ে যেতেন। কিন্তু এখন এই বিষয়গুলি অনেক বেশি সহজ হয়ে গেছে মানুষের কাছে। মানুষ এগুলো নিয়ে আলোচনা করেন। আপনি যদি দেখেন ১০ জন মহিলার মধ্যে ৯ জন মহিলার এই পিসিওএস জনিত ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, তিনি ওষুধ খেয়ে ভালো আছেন। সুতরাং এই অসুখকে চ্যালেঞ্জ করার যে জায়গাটা, সেই যে জীবনদায়ী ওষুধ সেটা বাজারে আছে। সেটা কিন্তু সম্ভবপর একমাত্র হয়েছে যে আ কৃত্রিম উপায়ে আমরা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমরা ওষুধ উৎপাদন করতে পারছি। ঠিক। সর্বসাধারণের কাছে আমাদের যে হুম, আমি মনে করি যে সমস্ত জিনিসেরই তো ধরুন একটা একটা মানে না পারার দিকও তৈরি মানে না পারার দিকও থাকে। সেই না ভালো দিক, পারার খারাপ দিক। দিকটা হচ্ছে সর্বসাধারণের কাছে ওষুধ পৌঁছে দেওয়া, খাদ্য পৌঁছে দেওয়া, প্রোটিন পৌঁছে দেওয়া। সেই চ্যালেঞ্জকে, সেই বাজিটাকে আগামী দিনে জৈব প্রযুক্তিই নিয়ে যেতে পারবে। যে সেখানে কোনোদিনও খাদ্য সংকট কোনোদিনও হবে না। কোনোদিনও খাদ্যের সংকট হবে না। কোনোদিন কোনো পৃথিবীর প্রত্যেকটা মানুষ এক থালা ভাত বা যে খাদ্যই সে গ্রহণ করে, প্রত্যেকটা মানুষের ঘরে, ঘরে পুষ্টি পৌঁছবে এবং সেটার কাজ একমাত্র জৈব প্রযুক্তি করতে পারে। কিন্তু এই যে আপনি সবটাই আমি মেনে নিলাম। আপনি চিকিৎসা বিজ্ঞানের উন্নতি সাধন বললেন, সবকিছু সম্ভব। কিন্তু এই যে আ পৃথিবীতে বা ভারতবর্ষের দিকে যদি আমি চোখ রাখি, সেখানে যে জনসংখ্যার যে অধিকতর ব্যাপ্তি, সত্যি কি এই যে আ বিভিন্ন রকমের স্লাম এরিয়াস রয়েছে, ঠিক। প্রান্তিক প্রান্তিক জায়গা মানুষ রয়েছে, রয়েছে। সেই জায়গায় কি সত্যি পৌঁছানো সম্ভব হয়েছে সেটা আমাদের? সেটা দেখুন, সেটা তো শুধুমাত্র বিজ্ঞান এগোলে হবে না। বিজ্ঞান এগোনোর সাথে, সাথে মানুষের সচেতনতাটাও খুব দরকার। আমি বিশ্বাস করি যে আজকে আমরা যারা শিক্ষিত হবার সুযোগ পেয়েছি, বিকজ একটা কথা আছে, আমি বঙ্গীকরণ করছি না, এটা ইংলিশেই কোট আনকোট বলছি, "এডুকেশন ইজ স্টিল আ প্রিভিলেজ।" সুতরাং সচেতনতাটা ভীষণভাবে দরকার এবং সেই সচেতন করার যে আ আশু কর্তব্য সেটা সাধন করতে পারে একটি ছাত্র, একজন ছাত্রী, একজন বিজ্ঞান সাধক তিনিই করতে পারে। তো সেটার জন্য আমাদের এই যে ল্যাব টু ফিল্ড
এবং সেই ফিল্ডের মধ্যে শুধুমাত্র একটি বৈজ্ঞানিক বিষয়কে নিয়ে গবেষণা শুধু নয়, তার প্রচারের কিন্তু বহুল প্রয়োজন বলে আমি মনে করি। আর এই প্রচারটা কি আপনি বর্তমান সময়ে এই যে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির এই ডিপার্টমেন্টে রয়েছেন, সেই প্রচারটা কি ছাত্রছাত্রীদের মধ্যে চলছে? ভীষণভাবে চলছে। কারণ আমরা যেটা করি সেটা হচ্ছে এই আ আমরা যে আ প্রোগ্রামগুলোতে করি, এগুলো মূলত তো দেখুন এই সাবজেক্টগুলোকে আমরা এখন আ এনইপি 2020 অর্থাৎ নয়া শিক্ষানীতি আসার পরে স্কিল বেসড এডুকেশন হয়ে গেছে এবং সেটার মধ্যে আউটরিচ প্রোগ্রাম একটি বড় অংশ। একটা বৃত্তি আ অর্থাৎ আমরা ছোটবেলায় আমাদের যেভাবে পড়াশুনো হয়েছে, আমরা যে একটি প্রতিষ্ঠানের মধ্যেই আমাদের কিন্তু পড়াশুনো বলুন, লেকচার বলুন, পরীক্ষা বলুন সীমাবদ্ধ একটা ছিল। সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতা অতিক্রম করার জায়গা কিন্তু এনইপি দিয়েছে। এই যে মানে এটা আউটরিচ যে প্রোগ্রামটা, সেখানে একটি ছাত্র বা ছাত্রী তার প্রতিষ্ঠানের বাইরে গিয়ে কিছু কাজ করছে বা তার যে জ্ঞান সেটাকে ফলিত আকারে সে প্রমাণ করছে। তো এইখানেই কোথাও গিয়ে আজকে আমি মনে করি এবং স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটি নাম নয়, এটা যুগপুরুষ স্বামী বিবেকানন্দের আদর্শে নির্মিত হয়েছে এবং প্রতি পদক্ষেপে আমাদের কিন্তু একটা ধরুন ক্রমাগত প্রচেষ্টা থাকে ছাত্রছাত্রীরা যেন সমাজের উপকারে লাগে, সমাজের উপকার হয়ে ওঠে। এবং এই কারণেই আ আপনার অজানিত নয়, এর আগেও হয়তো বহু আ আ শিক্ষক বলে গেছেন এখানে যে আমাদের বিভিন্ন ধরনের আ ইউনিভার্সিটিতে যে প্রোগ্রামগুলো হচ্ছে, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন হচ্ছে। আমাদের বিভিন্ন যে আ ছোট উদ্যোগগুলো হচ্ছে, নির্মাণ মেলা থেকে শুরু করে স্টার্টআপ প্রোগ্রাম। সেখানে যে প্রোডাক্ট গুলো উঠে আসছে সেটা কিন্তু সর্বসাধারণের জন্য উঠে আসছে। আর এইটাই বোধহয় সবথেকে বড় কারণ বিষয়। ইকোনমিক্সকে আমরা যদি একটা এমন জিনিস নিচ্ছি যেটা সবাই ব্যবহার করতে পারবে না। সবারে ভাসরে ভালো নইলে মনের কালো ঘুচবে না রে। হ্যাঁ। এই যদি আমরা বিজ্ঞানের মধ্যে না আনতে পারি, তাহলে সেটা ঠিক বিজ্ঞান নয়। বোধহয় এটাই বিজ্ঞানের জোর। এটা বিজ্ঞানের জোর। বিজ্ঞান বোধহয় কোথাও গিয়ে সমস্ত মানুষকে এক জায়গায় এক ছাতার তলায় দাঁড় করাতে পারবে এবং আ আমাদের মাস্টারমশাইরা একটা কথা বলতেন যে, "বায়োটেকনোলজি ইস অ্যাকচুয়ালি অ্যান আমব্রেলা টার্ম।" এক একটা ছাতা। ছাতার নিচে সবাইকে নিয়ে আসতে হবে। ওইজন্যে আলাদা করে আমি ১ম এই আমার শুরুতেই বললাম যে ফিজিক্স, কেমিস্ট্রি, আ বায়োলজি যেটা আমরা পাড়ায় গিয়েও আমাদেরকে জিজ্ঞাসা করা হতো, "এই মাইক্রোবায়োলজি পড়ছিস এটার মানে কি? বায়োটেকনোলজি পড়ছিস মানে কি?" আজকে আমি এই পডকাস্টের মাধ্যমে আপনার এই পডকাস্টের মাধ্যমে এই কথাটাই বলছি। একজন বায়োটেকনোলজিস্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স সবই পড়ছে একটি জীবকোষের মধ্যে। সেই জীবকোষটা হতে পারে একটি গাছ, একটি প্রাণী হতে পারে, একটি অণুজীব হতে পারে। কিন্তু সে কিন্তু এই সবকটি বিষয়ের চর্চা করছে। এবং সেটা অনেকটা দাপটের সাথে, দাপট কিনা জানি না, স্বতন্ত্রভাবে। কিন্তু স্বতন্ত্রভাবে করছে এবং আপনি যেভাবে প্রকাশ করছেন, হুম, আজকের এই পডকাস্ট সেশন হোক বা যেখানেই আপনি একজন অধ্যাপিকা হিসেবে যেইভাবে আপনি প্রকাশ করলেন, এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে আ জানালেন। এইভাবে আপনি ভরসা করেন যে আগামী দিনের আপনার ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা যারা রয়েছে এই দাপটের সাথে স্বাতন্ত্র্যভাবে তারা তুলে ধরবে এই আ আ বিষয়। তুলে ধরছে, এখন থেকেই তুলে ধরছে আমি আপনাকে বলি। কারণ আ আমাদের যে কনফারেন্স গুলো হয়, ইন্টারন্যাশনাল কনফারেন্স বলুন, সেখানে কিন্তু প্রেজেন্টেশন হয় এবং সেখানে ছাত্ররা প্রেজেন্ট করছে এবং যে আ ধরুন গেস্ট যারা বলুন, এক্সটার্নাল এরা আসে বলুন, তারা কিন্তু মানে জাতীয় স্তরের একেকজন বৈজ্ঞানিক, তাদের সামনে কিন্তু তাদের যে যতটুকুই ছোট কাজ হোক না কেন, আমরা কিন্তু এই সুযোগ পাইনি। আমি বলছি আজকে এখানে গিয়ে কোথাও আমার বিশ্ববিদ্যালয়ের সার্থকতা এবং আমার বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা। যে তারা আজকে একটা ইউজির স্টুডেন্টকে যোগ্য মনে করেন একজন সায়েন্টিস্টের সামনে সে অন্তত ৫ মিনিট দাঁড়িয়ে কথা বলার সাহস রাখবে। বাহ!
আমরা এই সুযোগ পাইনি। আমি বলছি আমি সুযোগ পাইনি। খারাপ লাগে? খারাপ লাগা বলবো না। বাট আমার খারাপ লাগাটা বোধহয় কোথাও ভালো লাগায় রূপান্তরিত হয়েছে। কারণ আজকে আ একজন শিক্ষক যা পায়নি সে চাইবে তার ছাত্ররা সেটা পাক। বাহ! দারুণ বললেন কিন্তু এই বিষয়টা। আমার খারাপ লাগা নেই। কারণ আমিও আ পারিনি কারণ আমার শিক্ষকরা হয়তো কোথাও গিয়ে সেই সময় সুযোগ পাননি। সেই সময়ের উপাদানগুলো সেই আসে। সময়ের প্রত্যেকটা সময়ের না একটা জানেন তো চাহিদা থাকে। প্রত্যেকটা সময় কিছু দেবার থাকে। আমার সময় আমি মনে করি আমাকে যা দিয়েছে, সেই উপাদান নিয়ে আজকে আমি আমার ছাত্রদের দিচ্ছি এবং আজকে কিন্তু কোনোভাবে আমরা তো আমাদের ভারতবর্ষের শিক্ষা তো গুরু-শিষ্য পরম্পরার উপরে দাঁড়িয়ে আছে। আর কিন্তু সেই গুরু-শিষ্য পরম্পরার এই যে unidirectional education সেটার উপর কিন্তু আর শিক্ষা দাঁড়িয়ে নেই। এখানে কিন্তু প্রতিদিন আমরা একটা ছাত্রের কাছ থেকে শিখি। তার জ্বলন্ত উদাহরণ আজকে AI। এই সহজ হওয়াটা কি কোথাও গিয়ে আমি এআই এর জায়গা থেকেও বলছি, এই এতটা সহজ হয়ে যাওয়া, এই সহজ হয়ে যাওয়াটা একদিকে যেমন ভালো ফল দিচ্ছে, কোথাও কি খারাপ দিক উঠে আসছে? আমরা ৫০০ শব্দের একটা রচনা লিখতাম বাংলায়। বিজ্ঞানের আ অ অপকারিতা এবং বিজ্ঞানের আশীর্বাদ এবং বিজ্ঞানের অভিযোগ। অভিশাপ। আমরা মাধ্যমিকে টেক্সট বুক খুলে হয়তো এখনো পাবো এই রচনা। প্রত্যেকটা জিনিসের জানেন তো এই two sides of the coin এর মতো একটা জিনিস থাকে। আজকে যেমন ভালো প্রভাবও আছে, খারাপ প্রভাবও আছে। এখানেই কোথায় একজন বৈজ্ঞানিক তিনি নির্বাচন করে নেবেন আমি কতটা ভালো নেব এবং কতটা খারাপ নেব। বিজ্ঞান কিন্তু আহ নির্ভরতার যুগ কিন্তু স্বনির্ভর হতেও কিন্তু সবার আগে বিজ্ঞান শেখায়। এআই আমাদের নির্ভরতা যেমন একটা দিচ্ছে, আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি এআই এর ওপর। যিনি এআই ব্যবহার করছেন, যে বৈজ্ঞানিক বা বিজ্ঞানের ছাত্র ব্যবহার করছেন, তিনি প্রতিদিন কিন্তু তার এই চর্চার মধ্যেও থাকছে যে আমি স্বনির্ভর। সুতরাং এআই থেকে যতটুকু আমাদের নেওয়া ততটুকু আমরা নেব এবং আমাদের সবচেয়ে বড় অস্ত্র আমাদের মগজাস্ত্র। এক সেটা কোনোদিনও এআই নিতে পারবে না। সেই জায়গা কোনোদিনও এআই দখল করতে পারবে না। এই বিশ্বাস অন্তত আমার ছাত্রদের প্রতি আছে। যাক, এইটার সাথে আপনাকে আমি সহমত পোষণ করলেও আ আগামী সময়ের জন্য এটা নিয়েও একটা সংশয় থেকে যাবে হয়তো কোথাও না কোথাও। সংশয় আ থাকুক আরো। আপনার বিজ্ঞানের প্রতি এই যে একটা এত সুন্দর ব্যাখ্যা তুলে ধরা, এই যে রসবোধ আপনার, আমরা এত কিছু খুঁজে পেলাম, এত তথ্য জানতে পারলাম। আপ একদম এই পডকাস্ট সেশনের শেষের মানে শেষার্ধে আমরা এসে পৌঁছেছি। আর শেষার্ধে আসার এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি কথা বলতে গেলে বিদিশা ম্যাডাম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আপনার দিকে তাকিয়ে আছে এই পডকাস্ট সেশনটা দেখছে, সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা এই পডকাস্ট সেশনটা দেখছেন, অধ্যাপিকা বিদিশা ঘোষ কি বার্তা দিচ্ছে? আমি একটু আপনাকে সংশোধন করছি। আমি অধ্যাপিকা বিদিশা ঘোষ বলে দিচ্ছি না। আমি একজন বিজ্ঞানের ছাত্রী হিসেবে, নিরন্তর ছাত্রী হিসেবে আম এটাই বলতে চাই যে ওই রবীন্দ্রনাথের কথা দিয়ে বলব, "জানার মাঝে অজানাকে করেছি সন্ধান, বিস্ময়।" তো এই বিস্ময়টা আমাদের মধ্যে থাক এবং জানার এই ক্ষুধাটা আমাদের মধ্যে যেন নিরন্তর থাকে। আর আরেকটি কথা বারবার করেই হয়তো যারা আজকে বিজ্ঞান সাধনা করছেন, তারা পরবর্তীকালে নয় চাকরিতে যাবেন, নয় তারা রিসার্চে যাবেন। হয়তো entrepreneurship হয়ে নতুন নিজের থেকে কোনো একটি কিছু করার সাহস রাখবেন। তাদের উদ্দেশ্যেই একটা কথা বলা, বারে কিন্তু বাধা আসবে। সাফল্যের হার সবচেয়ে বেশি সাফল্যের চেয়েও। সেটাকে গ্রহণ করতে জানতে হবে কারণ এবং বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি। যে পথে যেতে হবে সে পথে তুমি একা। নয়নে আঁধার রবে, ধ্যানে আলোক রেখা। অসা সামনে হয়তো অন্ধকার থাকবে, মনের ভিতর একটা জানার ইচ্ছে, এগিয়ে যাওয়ার ইচ্ছে এবং একটা অন্তরের যে আলো সেটা দেবে হচ্ছে তার শিক্ষা। সেই শিক্ষার আলো নিয়ে তাকে এগিয়ে যেতে হবে। বারবার বলে না এই যে শেষ হয়েও হইল না যে শেষ। আমি যতবারই চাইছি যে রাশ টেনে দিই, কিন্তু কোথাও গিয়ে যেন আপনার এই যে রসবোধ বিজ্ঞানের প্রতি আর বিজ্ঞানের সাথে কোথাও একটা সাহিত্যের একটা উন্মোচন করা,
বিজ্ঞানের ছাত্রী হয়েও আজকে ডক্টর বিদিশা ঘোষ, তার ভালো লাগার জায়গাটা বিজ্ঞান তো অবশ্যই, তাকে পাশে রেখে সাহিত্য কি ভালো লাগে? দেখুন, আমি আজকে যদি বলি আম বিজ্ঞান এবং সাহিত্য দুটো একসাথে না থাকলে না কোনোদিনও দুটো একে অপরের পরিপূরক। আচ্ছা। একে অপরের পরিপূরক। আজকে যদি এই আর্টস আলাদা, সায়েন্স আলাদা, এই যে ধারণা আমাদের মধ্যে একটা সময়ে দাঁড়িয়ে আমাদের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল, এই ধারণা আজকে কিন্তু ভেঙে গেছে। কারণ আমরা সত্যেন বোসকে দেখেছি হুম। বেহালা বাজাতে। মানে আমরা দেখেছি ওনাকে সরি আমি ভুল বললাম। ওনাকে এসরাজ বাজাতে দেখেছি। আমরা আইনস্টাইনকে দেখেছি বেহালা বাজাতে। সুতরাং আলাদা করে আর্টস, সায়েন্স এই কথাগুলো কিন্তু খুব ভুল। চেতন ভগত নিজে অ্যা 'থ্রি ইডিয়টস' লিখেছেন। হুম। তিনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার ছিলেন। এ খবর কিন্তু সবাই জানে। এবং সেটি একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। ভারতবর্ষের সর্বোৎকৃষ্ট সর্বোচ্চ একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটা আমরা সবাই জানি। একদম। সুতরাং ওই যে বললাম যে আজকে যখন আমরা রবীন্দ্রনাথ এবং আইনস্টাইনের যখন কথোপকথন শুনি, রবীন্দ্রনাথ যে একজন ওই মানে আর্টসের ছাত্র সেটা আপনি ওই কনভারসেশন এ বুঝতে পারেন। এবং বোধহয় মানুষকে বিচারও বোধহয় এইভাবে করে এইভাবে মানে করা যায় না। করা আর্টসের যায় না। স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট আমি মনে করি আমি এখানে বসে বলে যাচ্ছি। আমি কিন্তু মানে যিনি কলা বিজ্ঞান নিয়ে পড়াশুনো মানে কলা বিজ্ঞান আবার বলে ফেলছি। কলা নিয়ে পড়াশুনো করেন, আর্টস নিয়ে পড়াশুনো করেন, তাকে আমি যথেষ্ট ভয় পাই। ভীষণ কঠিন। খুব কঠিন। না কখনোই নয়। যদি এটা থাকতো তাহলে এত সুন্দর ব্যাখ্যা বোধহয় হতো না। আর আমরা চাইবো যে এই বিষয়টা সম্পর্কে আরো বিশদে জানতে নিশ্চয়ই। এবং আমাদের এই আড্ডাটা, এই পডকাস্ট সেশনের আড্ডাটাকে আগামী সময়ের জন্য ডক্টর বিদিশা ঘোষকে আরো একবার চাই এসভিউ পডকাস্টে। এইভাবে চাই কিন্তু এই বিষয়ের ওপর আ শুধু নয় আরো বিশদে জানতে চাই নিশ্চয়ই। আমিও বিজ্ঞানের পর্যায়ে। ততদিনে জ্ঞান আহরণ করিস। আর অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আর আমাদের একদম শেষ পর্যায়ে আমরা শেষ করব ঠিক এইভাবে আ যে জ্ঞান এবং তার যথেষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা এই সবকিছু মিলিয়ে আ আমরা চাই যে আগামী সময়ের যে পডকাস্টগুলো আমরা যেন এইভাবেই ঠিক এগিয়ে নিয়ে যেতে পারি এবং প্রত্যেকটা বিষয় যেন পুঙ্খানুপুঙ্খনো বিচার যেন আমরা রাখতে পারি এবং প্রত্যেকটা বিষয় যেন যুক্তি তর্কের মধ্য দিয়ে বিশ্বাস করতে পারি। সেটাই সবথেকে বড় আ দর্পণ বোঝায়। আর সেই দর্পণটা বোধহয় না থাকলে আ আমাদের এই বিষয়গুলো সম্পর্কে জানা হবে না, এই বিষয়গুলো সম্পর্কে চর্চা হবে না। দেখা হবে, কথা হবে পরের সেগমেন্ট নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।